হ্যালো বন্ধুরা, 10 মিনিট স্কুলের HSC ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 10 পিস অ্যান্ড কনফ্লিক্টের লেসন নাম্বার 4 দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে আমি চলে এসেছি অনিন্দ কুমার চৌধুরী। চলো আমরা লেসনটা শুরু করে দিই। Read the text below for a clear and critical understanding and then answer the questions that follow. তো প্রথমে বন্ধুরা আমরা হচ্ছে যে একটা প্যাসেজ পড়ে ফেলবো। সেই প্যাসেজ পড়ার পর আমরা কিছু কোয়েশ্চেন আনসার করব। শুরু করে দিই। An old man with steel-rimmed spectacles and very dusty clothes sat by the side of the road. এখানে কি বলছে? স্টিল রিমের চশমা আর খুবই নোংরা কাপড় পরিহিত এক প্রবীণ ব্যক্তি রাস্তার পাশে বসেছিল। There was a pontoon bridge across the river and cars, trucks and men, women and children were crossing it. নদীর ওপর একটি ভাসমান সেতু ছিল আর ঘোড়ার গাড়ি, ট্রাক এবং পুরুষ, মহিলা ও শিশুরা তা পার হচ্ছিল। The mule-drawn carts staggered up the steep bank from the bridge with soldiers helping push against the spokes of the wheels. খচ্চরের টানা গাড়িগুলো সৈন্যদের সহায়তায় সেতু থেকে খাড়া তীর দিয়ে হেলে দুলে উপরে যাচ্ছিল। The trucks ground up and away, heading out of it all, and the peasants plodded along in the ankle-deep dust. ট্রাকগুলো সব কিছু অতিক্রম করে উঠে যাচ্ছিল আর সামনে এগিয়ে চলল এবং কৃষকেরা গোড়ালি সমান ধুলোর মধ্যে দিয়ে শ্রান্ত পায়ে এগিয়ে চলছিল। But the old man sat there without moving. He was too tired to go any further. কিন্তু বৃদ্ধ লোকটি সেখানে নিশ্চল বসেছিল। সে এতটাই পরিশ্রান্ত ছিল যে আর অগ্রসর হতে পারছিল না। খুব ইন্টারেস্টিং একটা প্যারাগ্রাফ পড়ে ফেললাম। Moving on. It was my business to cross the bridge, explore the bridgehead beyond, and find out to what point the enemy had advanced. তো ঠিক আছে বন্ধুরা, এখানে একটা যুদ্ধের একটা কিছু দেখতে পাচ্ছি আমরা। আমার দায়িত্ব ছিল সেতু পেরিয়ে আক্রমণের পাদভূমি পর্যবেক্ষণ করা এবং শত্রু বাহিনী কতদূর এগিয়েছে তা বের করা। I did this and returned over the bridge. আমি তা শেষ করলাম এবং সেতু হয়ে ফিরে আসলাম। There were not so many carts and very few people on foot, but the old man was still there. এখন খুব বেশি ঘোড়ার গাড়ি নাই এবং খুব স্বল্প সংখ্যক লোকই হেঁটে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ লোকটি তখনও ওখানেই ছিল। Where did you come from? Where do you come from? I asked him. আমি জিজ্ঞেস করলাম, আপনি কোত্থেকে এসেছেন? From San Carlos, he said and smiled. San Carlos হতে, উত্তর দিল, মৃদু হাসলো। And that was his native town, and so it gave him pleasure to mention it and he smiled. আচ্ছা, তো আমরা বুঝতে পারছি যে একটা যুদ্ধের একটা সিচুয়েশন, তারপরে লোকটা স্মাইল কেন করলো? বিকজ সান কার্লোস তার যেখানে সে থাকে তার নেটিভ টাউন সেটা, তো সেটা যখন সে মেনশন করলো তার মনে এক ধরনের একটা আনন্দ ফিল হলো, সেজন্য সে স্মাইল করলো। ওটা ছিল তার নিজের শহর এবং তাই ওটার উল্লেখে তাকে আনন্দ দিয়েছিল এবং সে মুচকি হেসেছিল। I was taking care of animals, he explained. আমি প্রাণীগুলোর দেখাশোনা করছিলাম, সে ব্যাখ্যা করলো। Oh, I said, not quite understanding. তো বৃদ্ধ লোকটা বললো যে আমি অ্যানিমাল বা প্রাণীদের দেখাশোনা করছিলাম। তো হঠাৎ করে যদি তোমাকে একটা লোক বলে যে আমি প্রাণীদের দেখাশোনা করছিলাম, সেটা শুনে কিন্তু খুব একটা বেশি কিছু বুঝতে পারার কথা না। সে প্রাণীদের দেখাশোনা করছিল, তার কি ফার্ম আছে, তার কী ধরনের বিজনেস, সে কীভাবে প্রাণীদের দেখাশোনা করছিল। সো এটা অ্যাকচুয়ালি খুব একটা বোঝা যায়নি। I said, not quite understanding. আমি বললাম, খুব একটা বুঝতে পারলাম না সে কী বলবো। Yes, he said, I stayed, you see, taking care of animals. I was the last one to leave the town of San Carlos. ঠিক আছে বন্ধুরা, তো এখানে ইনভার্টেড কমা যেটা সেটা কিন্তু এই দিকে ফেস করা হবে। Yes, he said, I stayed, you see, taking care of animals. I was the last one to leave the town of San Carlos. হ্যাঁ, সে বলল, আপনি জানেন প্রাণীগুলোর যত্ন নিতেই আমি সেখানে ছিলাম। সান কার্লোস শহর ছেড়ে আসা সর্বশেষ ব্যক্তি আমি। He did not look like a shepherd nor a herdsman, and he looked at his black dusty clothes and his grey dusty face and his steel-rimmed spectacles and said, "What animals were they?" আচ্ছা, তাকে দেখে কিন্তু রাখালের মতো মনে হলো না বা মেষ পালকের মতো মনে হলো না। ও তার কালো ধুলায় ঢাকা পোশাক আর তার ধুলায় মাখা মলিন মুখ এবং তার স্টিল রিমের চশমা লক্ষ্য করে বললাম, সেগুলো কোন ধরনের প্রাণী ছিল? Various animals, he said, and I shook his head. I had to leave them. তো সে বললো যে অনেক ধরনের প্রাণী, সে বললো আর মাথা নাড়লো, আমাকে ওগুলো ছাড়তেই হলো। তো কী ধরনের অ্যানিমেলের কথা বলছে বন্ধুরা আমরা কিন্তু এখনও শিওর না, আমরা পড়াটা কন্টিনিউ করি।
I was watching the bridge and the African-looking country of the Ebro Delta and wondering how long now it would be before we would see the enemy, and listening all the while for the first noises that would signal that ever mysterious event called contact, and the old man still sat there. ঠিক আছে, তাও তখনও কিন্তু লোকটা ওখানে বসা। তো আমরা একটু দেখি। আমি সেতুটি ও আফ্রিকীয় দেশের মতো দেখতে এব্রো ডেল্টা দেশটি দেখছিলাম, ওকে, আর ভাবছিলাম শত্রুর দেখা পেতে আর কত সময় বাকি, এবং সর্বদা কান খাড়া করেছিলাম সেই প্রথম ধ্বনিটি শুনতে, যা চির রহস্যময় ঘটনা যুদ্ধ নামে পরিচিত তার সংকেত দিবে। তবে বৃদ্ধ লোকটি এখনো সেখানেই বসে আছে। ঠিক আছে, হোয়াট অ্যানিমালস ওয়ার দে আই আস্কড। তো অনেকক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলো যে সেগুলো কী ধরনের প্রাণী ছিল। দেয়ার ওয়ার 3 animals altogether, he explained. There were 2 goats and a cat, and then there were 4 pairs of pigeons. সব মিলিয়ে 3 ধরনের প্রাণী ছিল। সে ব্যাখ্যা দিল, 2টি ছাগল, 1টি বিড়াল, আর ছিল 4 জোড়া পায়রা। And you had to leave them? I asked. আর আপনাকে কি ওগুলো ত্যাগ করতেই হলো? আমি প্রশ্ন করলাম। Yes, because of the artillery. The captain told me to go because of the artillery. হ্যাঁ, গোলন্দাজ বাহিনীর কারণে, গোলন্দাজ বাহিনীর জন্যই ক্যাপ্টেন আমাকে চলে যেতে বলেছিলেন। And you have no family? I asked. আর আপনার কোনো পরিবার নেই? আমি জিজ্ঞাসা করলাম। Watching the far end of the bridge where a few last carts were hurrying down the slope of bank. আপনার কোনো পরিবার নেই? সেতুর ওপার প্রান্তে শেষ কয়েকটি ঘোড়ার গাড়ি তীরের ঢাল দিয়ে দ্রুত নেমে যাচ্ছিল, তা দেখতে দেখতে আমি তা জিজ্ঞাসা করলাম। No, he said, only the animals I stated. The cat, of course, will be all right. A cat can look out for itself, but I cannot think what will become of the others. না, সে উত্তর দিল। আমি বললাম তো যে শুধু সেই প্রাণীগুলোই। বিড়ালটি অবশ্য ভালো থাকবে, বিড়াল নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু আমি ভাবতে পারছি না যে অন্যগুলোর কি হবে। খুব চিন্তিত কিন্তু বন্ধুরা। What politics have you? I asked. আপনি কোনো রাজনীতিতে বিশ্বাসী? আমি জানতে চাইলাম। I am without politics, he said. I am 76 years old and I have come 12 kilometers and now and I think now I can go no further. আমি কোনো রাজনীতিতেই বিশ্বাস করি না, আমি কোনো রাজনীতি করি না, সে বলল। আমার বয়স 76 বছর। আমি এখন 12 কিলোমিটার হেঁটে এসেছি এবং মনে হচ্ছে আমি আর এগিয়ে যেতে পারবো না। This is not a good place to stop, I said. If you can make it, there are trucks up the road where it forks for Tortosa. এটা থামার জন্য খুব একটা ভালো জায়গা নয়, আমি বললাম। যদি পারেন, ওখানে রাস্তার ওপারে ট্রাক আছে যেগুলো টর্টোসায় যাত্রী নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছি যে একটু পরে কিছু আক্রমণ হতে পারে, একটা রাউন্ড যুদ্ধ এখানে হয়ে যেতে পারে, অ্যাটাক এখানে হয়ে যেতে পারে। তো এই জন্য সোলজারটা বলছে যে না, এখানে হচ্ছে থাকাটা খুব একটা ভালো হবে না, আপনার ওপারে কিছু ট্রাক আছে যেগুলো টর্টোসা যাবে। I will wait a bit. I will wait a while, he said, and then I will go. Where do the trucks go? আমি আর একটু থাকবো, সে বলল, তারপর যাব। ট্রাকগুলো কোথায় যায়? Towards Barcelona, I told him. বার্সেলোনার দিকে, আমি তাকে বললাম। I know no one in that direction. আমি ওই ডিরেকশনে, ওই দিকে কাউকেই চিনি না, he said. But thank you very much. Thank you again very much. সে বলল, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাকে। He looked at me very blankly and tiredly and then said, having to share his worry with someone, the cat will be all right, I'm sure. There is no need to be unquiet about the cat. But the others, now what do you think about the others? সে কিন্তু খুব একটা চিন্তিত বন্ধুরা। তার বিড়ালটাকে নিয়ে তো খুব একটা বেশি চিন্তা নাই, কিন্তু অন্য অ্যানিমেলগুলোকে নিয়ে তার খুব চিন্তা। সে আমার দিকে শূন্য দৃষ্টিতে ও শান্তভাবে তাকালো এবং তার উদ্বেগ কারোর সাথে ভাগ করার জন্যই হয়তো সে বলল, বিড়ালটি সম্পূর্ণ ভালো থাকবে, আমি নিশ্চিত। বিড়ালটির জন্য অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যগুলো, এখন আপনি অন্যগুলো সম্পর্কে কি মনে করেন? এখন সে হচ্ছে যে এতটাই ওয়ারিড যে সোলজারকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনার কি মনে হয় বাকিগুলো কীরকম থাকবে? এরকম একটা নার্ভাস একটা অ্যাটিচিউড, একটা টায়ার্ড একটা অ্যাটিচিউড, খুব নার্ভাস, খুব অ্যানশিয়াস। ওয়াই দেল প্রবাবলি কাম থ্রু উইথ অল রাইট। কেন? আমার তো মনে হচ্ছে যে ওগুলো ভালোই থাকবে। ইউ থিঙ্ক সো? আপনার কি তাই মনে হয়? ওয়াই নট? আই সেড, ওয়াচিং দ্য ফার ব্ল্যাঙ্ক ওয়্যার নাও দেয়ার ওয়ার নো কার্টস। কেন নয়? নদীর ওপারে প্রান্তে যেখানে কোনো গাড়ি ছিল না সেদিকে তাকিয়ে আমি উত্তর দিলাম।
But what will they do under the artillery when I was told to leave because of the artillery? কিন্তু গোলন্দাজ বাহিনীর অধীনে ওগুলো কি করবে যখন আমাকে গোলন্দাজ বাহিনীর কারণে চলে যেতে বলা হয়েছিল? Did you leave the dove cage unlocked? I said. I asked. পায়রার খাঁচার দরজা কি আপনি খোলা রেখে এসেছেন? আমি জিজ্ঞাসা করলাম। Yes. হ্যাঁ। Yes, certainly they'll fly. But the others, it's better not to think about the others, he said. হ্যাঁ নিশ্চয়ই ওগুলো উড়ে যাবে, কিন্তু অন্যগুলো সম্পর্কে চিন্তা না করাটাই ভালো, সে বলল। If you are rested, I would go, I urged. Get up and try to walk now. যদি আপনার বিশ্রাম করা শেষ হয়ে যায় তাহলে আমি যাব। আমি তাগিদ দিলাম, উঠুন আর এবার হাঁটার চেষ্টা করুন। Thank you, he said, and got to his feet, swayed from side to side, and then sat down backwards in the dust. ধন্যবাদ, সে বলল এবং উঠে দাঁড়ালো। এপাশ ওপাশ দুলছিল এবং তারপর ধুলোর মধ্যে বসে পড়লো। তো খুব স্ট্রেঞ্জ একটা সিচুয়েশন বন্ধুরা, এত কথাবার্তা বলার পর লোকটাকে এতবার উঠতে বলার পর সে উঠলো, একটু হেললো দুললো, তারপর আবার ধুলে বসে পড়লো। I was taking care of animals, he said dully, but no longer to me. I was only taking care of animals. তো এখন কিন্তু লোকটা আমাদের যে ন্যারেটর তার সাথে কথাই বলছে না, সে নিজে নিজে কথা বলছে। আমি জন্তুগুলোর যত্ন নিচ্ছিলাম, সে বিমর্ষভাবে বলল। কিন্তু এবার আর আমার কাছে নয়, এবার আমার কাছে বললো না, আমি প্রাণীগুলোর শুধু যত্ন নিচ্ছিলাম। There was nothing to do about him. It was Easter Sunday and the fascists were advancing towards Ebro. It was a grey, overcast day with a low ceiling, so the planes were not up. That and the fact that cats know how to look after themselves was all the good luck that old man would ever have. তাকে নিয়ে কিছু করার ছিল না আসলে। সেই দিন ছিল ইস্টার রবিবার এবং ফ্যাসিবাদীরা এব্রোর দিকে এগিয়ে আসছিল। নিচু মেঘসমূহর দিনটি ছিল বিষণ্ণ, তাই তাদের যুদ্ধ বিমানগুলো আকাশে ওড়েনি। শুধু বিড়াল নিজের খেয়াল রাখতে জানে, তাই ছিল সব সৌভাগ্য যা বৃদ্ধ লোকটি জীবনে কখনো পেয়েছিল। তো বন্ধুরা, এর সাথে আমাদের প্যাসেজটা শেষ হয়ে গেল বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃদ্ধ লোক, তার জীবনে কিন্তু আর খুব একটা বেশি কিছু ছিল না। তার জীবনে সেই অ্যানিমালগুলোই কিন্তু ছিল, সেই জন্তুগুলোই ছিল, প্রাণীগুলো ছিল। তো তাদেরকে ছেড়ে আসার কারণে তার যে একরকম একটা ডিপ্রেশনে এসে চলে গিয়েছে, সেটা বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আরেকটা লেসন বন্ধুরা, আমরা যে সিরিজটা পড়ছি সেটা মূলত যুদ্ধ নিয়ে, পিস অ্যান্ড কনফ্লিক্ট। তো পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে এই লেসনটা যুদ্ধ নিয়ে, তার আগের লেসনটা যুদ্ধ নিয়েই ছিল। এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধের সিচুয়েশনে যারা যুদ্ধে ডিরেক্টলি ইনভলভ না, তারা কতটুকু সাফার করে, সোলজাররা কতটুকু সাফার করে, একটা সাধারণ মানুষ কতটুকু সাফার করে। তো আগের যেই লেসনটা ছিল সেটাতে আমরা দেখেছিলাম যে সোলজাররা কীরকম সাফার করে, আর এই লেসনে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, তাদের কিন্তু যুদ্ধের সাথে কোনো কানেকশন নেই, তারা কীভাবে সাফার করে। স্পেশালি এরকম একটা মানুষ যার পৃথিবীতে আর কেউ নাই, শুধু ওই জন্তুগুলাই ছিল। এখন বন্ধুরা আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই আর দেখি যে আমরা কতটুকু বুঝতে পারলাম আমাদের এই প্যাসেজটা। গেস দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস বাই ইউজিং কনটেক্সচুয়াল অ্যান্ড আদার ক্লুজ। ওকে, তো আবারও বন্ধুরা আমরা এই কনটেক্সচুয়াল শব্দটা দেখতে পাচ্ছি। কনটেক্সচুয়ালটা আমরা দেখেছিলাম গত লেসেনও। কনটেক্সচুয়াল মানে হলো যে যেটা আমাদের এই লেসেনের সাথে যায়। একদম যে কোনো একটা মিনিং বলে দিলে হবে না, যেটা আমাদের লেসেনের সাথে যায় সেটা আমাদেরকে বলতে হবে। পন্টুন, পন্টুন ইজ আ স্মল ফ্ল্যাট মেটালিক স্ট্রাকচার টু সাপোর্ট আ ব্রিজ। আচ্ছা ঠিক আছে, তো কোনো সেতুর ভার বহনের জন্য একটা ছোট্ট একটা প্রশস্ত ধাতব কাঠামো, সেটা হচ্ছে একটা পন্টুন। সো পন্টুন ইজ ডান। স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড মানে হলো ওয়ার্কড উইথ উইক আনস্টেডি স্টেপস, দুর্বল টলমল পায়ে হাঁটা, সেটাকে স্ট্যাগার্ড বলে। প্লডেড, প্লডেড মানে হলো ওয়ার্ক স্লোলি উইথ হেভি স্টেপস, ক্লান্ত পায়ে ধীরে ধীরে হাঁটা। ব্ল্যাঙ্কলি মানে হলো এক্সপ্রেশনলেসলি, কোনো এক্সপ্রেশন ছাড়া, ব্ল্যাঙ্কলি। ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট মানে হলো পার্সন হু সাপোর্টস ফ্যাসিজম, যে ব্যক্তি ফ্যাসিবাদ সমর্থন করে, দ্যাট ইজ ফ্যাসিস্ট। Answer the following questions. What was the old man doing in his native town? যে ওল্ড ম্যানটা তার নেটিভ টাউনে কি করছিল। তো আমরা কিন্তু এটা পড়ে এসেছি। আমরা একটু মেইন আনসারে যাওয়ার আগে, আলোচনায় যাওয়ার আগে আমরা একটু মনে করার চেষ্টা করি। আমি তো বলেছি যে ওল্ড ম্যানটা তার যে নেটিভ টাউন, সেখানে সে কিছু জন্তু জানোয়ারি, কিছু অ্যানিমালসদের সে দেখাশোনা করতো। দ্য আনসার ইজ দ্য ওল্ড ম্যান ওয়াজ টেকিং কেয়ার অফ সাম অ্যানিমালস ইন হিজ নেটিভ টাউন।
হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দি ওল্ড ম্যান? যে ন্যারেটর সে ওল্ড ম্যানটাকে কীভাবে ডিসক্রাইব করে আমরা একটু মনে করার চেষ্টা করি। তো ওল্ড ম্যানটা সে কীরকম ছিল? সে হচ্ছে যে রিফিউজির মতো দেখতে লাগছিল, সে হচ্ছে যে রাস্তায় বসা ছিল আর খুব টায়ার্ড ছিল। তার হচ্ছে যে স্টিল রিমওয়ালা তার চশমাটা ছিল, যে স্টিলের ফ্রেমটা ছিল স্টিলের, আর খুবই ধুলা, তার কাপড়ে খুব ধুলা ছিল, খুব ডাস্টি ক্লোথস ছিল। আর তার অ্যানিমালদেরকে নিয়ে তার খুবই চিন্তা ছিল, তার জন্তু জানোয়ারগুলো নিয়ে। সো আনসারটা এরকম হতে পারে বন্ধুরা, আমি বলছি, তোমরা একটু নোট করে নিতে পারো। The narrator describes the old man as a refugee who was sitting by a road and was much exhausted. He wore steel-rimmed spectacles and very dusty clothes. He was concerned about his pet animals and did not know where he should go. Why is the old man not much concerned about the cat? এটা কিন্তু মধুর আমরা জানি। ওল্ড ম্যানটা হচ্ছে যে বিড়ালটাকে নিয়ে এত চিন্তিত ছিল না, কারণ হচ্ছে যে সে জানে যে বিড়াল নিজে দেখাশোনা করতে পারে, এই জন্য তার বিড়াল কিনে খুব একটা বেশি চিন্তা ছিল না। দ্য ওল্ড ম্যান ইজ নট মাচ কনসার্ন অ্যাবাউট দ্য ক্যাট অ্যাজ ইট ক্যান লুক আফটার ইট সেলফ। সিম্পল আনসার। ওয়াই ইজ দ্য ওল্ড ম্যান সো কানেক্টেড উইথ আদার অ্যানিমালস? অন্য অ্যানিমালগুলোর সাথে তার এত কি জন্য এত কানেকশন ছিল? দ্য ওল্ড ম্যান ইজ সো কনসার্ন উইথ আদার অ্যানিমালস বিকজ দে ক্যানট টেক কেয়ার অফ দেমসেলভস উইদাউট হিজ হেল্প। যে বাকি অ্যানিমালগুলো কিন্তু তাকে ছাড়া নিজেদের যত্ন নিতে পারে না, বিড়ালটা যেরকম পারে। ওয়্যার আর দি ট্রাকস গোয়িং? যে ট্রাকগুলো কোথায় যাচ্ছিল? The trucks are going to Barcelona. ট্রাকগুলো বার্সেলোনা যাচ্ছিল। Which war does the author use as the backdrop of his story? তো এটা কোন যুদ্ধ নিয়ে আসলে লেখা বন্ধুরা? এই স্টোরিটা হচ্ছে যে লেখা স্প্যানিশ সিভিল ওয়ার নিয়ে, যেটা 1930s হয়েছিল। So the answer is the author uses the Spanish Civil War of 1930s as the backdrop of his story. Moving on বন্ধুরা, আমাদের আরও কিছু কোয়েশ্চেন আছে। This is the last page of the question. Number 4 এর কোয়েশ্চেনের লাস্ট পেজ। হোয়াট ইজ দ্য ন্যারেটরস জব ইন দ্য স্টোরি? যে এই স্টোরিতে ন্যারেটরের জবটা আসলে কি? বন্ধুরা, আমরা কিন্তু ন্যারেটরের জবটা বুঝতে পারছি যে সে কিন্তু শত্রুরা আসছে কিনা সেরকম একটা কাজ তার ছিল। তার কাজ কি ছিল? শত্রুরা আসছে কিনা সেটা দেখা, সেটা আইডেন্টিফাই করা। দ্য ন্যারেটরস জব ইন দ্য স্টোরি ইজ টু স্কাউট অ্যাহেড ফর দ্য এনিমিজ লোকেশন। স্কাউট অ্যাহেড, স্কাউট শব্দটা বন্ধুরা SCOUT। তো স্কাউট মানে হলো যে দেখা, যে শত্রুরা আসছে কিনা। Why does the old man stop and not go across the bridge? তো এটার আনসার কীরকম বন্ধুরা? As the old man is very tired, he stops. Due to his tiredness, he does not cross the bridge. সে এতটাই ক্লান্ত ছিল যে ব্রিজটা সে ক্রস করতে পারছিলই না। আমরা কিন্তু ইভেন দেখলাম স্টোরির শেষে যে যখন সে উঠে একটু মানে হেললো দুললো, আবার মাটিতে বসে পড়লো, ধুলায় বসে পড়লো। Done with number H. Why does the author describe contact as that ever mysterious event? তো কন্ট্যাক্ট মানে যুদ্ধকে পোয়েট কেন দ্যাট এভার মিস্টেরিয়াস ইভেন্ট বললো, অথর কেন দ্যাট এভার মিস্টেরিয়াস ইভেন্ট বললো? The author describes contact as that ever mysterious event because the people do not know the ultimate result of contact. Here contact means facing two opposite characters in a war. তো এই জন্য বলা, কারণ হচ্ছে যে আমরা জানি না যে যুদ্ধের পরিণতিটা আসলে কি হবে, এই জন্য এটাকে এভার মিস্টেরিয়াস ইভেন্ট বলা হলো। What is the function of the old man in the story? এটার আনসারটা কীরকম বন্ধুরা? The function of the old man in the story is to epitomize the victims of a civil war. Epitomize মানে হলো যে এটাকে এমফাসাইজ করা। আমরা বলতে পারি the function of the old man in the story is to emphasize the victims of a civil war. What effect does the war have on the peasants? পেজেন্টদের উপরে এই যুদ্ধের কীরকম, কৃষকদের উপরে কীরকম প্রভাব পড়লো, কীরকম প্রভাব পড়েছিল এই যুদ্ধের? The effect that the war has on peasants is that they have to flee away, leaving their farmland and home behind for an unknown destination. তো যারা কৃষকদের কিন্তু সাধারণত একটা জমি থাকে বা কিছু পশু থাকে, গবাদি পশু থাকে। তো যখন যুদ্ধ হয়, যারা অন্য বিজনেসম্যান বা যাদের অন্য কাজ আছে, তাদের কিছু লোকেরা কিন্তু তাদের জিনিসপত্র সাথে নিয়ে যেতে পারে, কিন্তু যারা কৃষক তারা কি মাছটা সাথে নিয়ে যেতে পারবে? তারা কি পারবে তাদের সবগুলো পশু পাখিকে তাদের সাথে নিয়ে যেতে? তারা কিন্তু পারবে না। কারণ একটা যুদ্ধের সময় যখন রেফিউজি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়া হয়, তখন মানুষেরই জায়গা থাকে না, তখন তুমি পশু পাখি কীভাবে নিবা? হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি? যে স্টোরি যে সেটিংটা, এটা কীরকম সেটিংটা, মানে কীরকম সিচুয়েশনের স্টোরিটা বলা? দ্য স্টোরি টেক্স প্লেস ইন আ ওয়ার জোন অ্যাট আ পন্টুন ব্রিজ অ্যাক্রস দ্য এব্রো রিভার। রিভারটার নাম হচ্ছে এব্রো, ডিউরিং দ্য স্প্যানিশ সিভিল ওয়ার। ইট ইজ ইস্টার সানডে 1938. The weather is cloudy and gloomy. It is seen that the Republican soldiers and the refugees are living across the Ebro Delta. The two major characters are at the bridge. তো খুব সুন্দর একটা সেটিংয়ের মতো আমরা জেনে ফেললাম। এর সাথে বন্ধুরা আমাদের নাম্বার 4টা শেষ। মুভিং অন টু নাম্বার 5। নাম্বার 5-এ বন্ধুরা
একটা সামারি লিখতে বললো। এটা বন্ধুরা বেসিক্যালি একটা ক্রিয়েটিভ কাজ। তোমাদের হচ্ছে যে এই প্যাসেজটা পড়ে কী ধরনের সামারি তোমরা বুঝতে পেরেছো সেটা তোমাদেরকে লিখতে হবে। তো আমি হচ্ছে তোমাদের সাথে একটু ডিসকাশনে যাব এই সামারিটা, কিন্তু তোমরা তোমাদের ভাষায় সামারিটা লেখার জন্য তোমাদেরকে আমি এনকারেজ করছি। শুরু করছি ডিসকাশন। সামারি অফ দ্য টেক্সট. The text deals with an old man and his concern about his pet animals. The old man sat by the side of the road. People were crossing a pontoon bridge. The narrator was a soldier who was scouting ahead for enemy's location. The old man was 76 years old and he came from San Carlos, leaving his pets behind. He walked 12 kilometers and was too tired to cross the bridge. The old man was not involved in politics. He was not a supporter of any political party. As the place was not safe, the narrator suggested him to catch a truck for Barcelona. But there was none familiar with the old man. He tried to leave the place but was unable to move. Though the narrator was curious about the old man, he didn't help him. Rather, he remarked that there was nothing to do about him. The old man is an epitome of the civilian victims of war. Though they are not responsible for the war, they have to suffer. The similar is the case of animals and birds. তো বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর একটা সামারি পড়ে ফেললাম। সামারিটা বন্ধুরা যদি তোমাদেরকে একটু বাংলায় বলে দিই, পাঠ্যাংশটি একজন বৃদ্ধ লোক এবং তার পোষা প্রাণীর জন্য তার উদ্বেগ সম্পর্কে। তোমরা হচ্ছে যে এই বেঙ্গলি পাঠটা পড়েও এটাকে ট্রান্সলেট করে বা তোমাদের মতো করে তোমরা বানিয়ে সামারিটা লিখতে পারো। বৃদ্ধ লোকটি রাস্তার পাশে বসেছিলেন। লোকজন একটি ভাসমান সেতু পার হয়ে যাচ্ছিল। বর্ণনাকারী বা ন্যারেটর হচ্ছেন একজন সৈন্য, যিনি সামনে এগিয়ে শত্রুর অবস্থান জানার চেষ্টা করছিলেন। বৃদ্ধ লোকটির বয়স ছিল 76 বছর এবং তিনি তার প্রাণীগুলোকে ফেলে রেখে সান কার্লোস হতে এসেছেন। তিনি 12 কিলোমিটার হেঁটে এসেছেন এবং এতই ক্লান্ত ছিলেন যে সেতু পার হতে পারছিলেন না। বৃদ্ধ লোকটি রাজনীতিতে যুক্ত ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক পক্ষের সমর্থকও ছিলেন না। যেহেতু জায়গাটি নিরাপদ ছিল না, তাই বর্ণনাকারী বা ন্যারেটর তাকে পরামর্শ দিলেন বার্সেলোনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাক ধরার জন্য। কিন্তু সেখানে বৃদ্ধ লোকটি পরিচিত কেউ ছিল না। তিনি জায়গাটি ছেড়ে যেতে চাইলেন কিন্তু চলতেই পারছিলেন না। যদিও বর্ণনাকারী বৃদ্ধ লোকটির ব্যাপারে কৌতূহলী ছিলেন, কিন্তু তিনি তাকে সাহায্য করেননি, বরং তিনি মন্তব্য করলেন যে তার ব্যাপারে কিছুই করার নেই। বৃদ্ধ লোকটি যুদ্ধের শিকার বেসামরিক লোকদের প্রতিনিধি, এপিটম মানে প্রতিনিধি। যদিও তারা যুদ্ধের জন্য দায়ী নয়, তবুও তাদেরকেই কষ্ট ভোগ করতে হয়। পশু পাখিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো বন্ধুরা আমরা এই সামারিটা পড়ে ফেললাম। আমরা এখন যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6-এ। ক্রিটিক্যালি এক্সামিন হাউ দ্য থিম হ্যাজ বিন প্রেজেন্টেড ইন দ্য টেক্সট। সেই থিমটা এই টেক্সটে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। দ্য মেইন থিম অফ দ্য স্টোরি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে ইজ দি ট্র্যাজেডি অফ ওয়ার। যুদ্ধের যে একটা ট্র্যাজেডি হয় সেটা নিয়ে। The author's intention is to illustrate not only the way wars disrupt the lives of innocent people who are caught up in the middle, but also the way it frustrates those who cannot do anything about it. Although the story is very short, Ernest Hemingway manages to illustrate the tragedy of war in a skillful manner. The theme has been presented through his narrative skills and symbolism. আরও যদি আমরা বলতে চাই, The Old Man at the Bridge demonstrates the power of narrative art. It takes a small, ordinary detail in a situation and by the art of storytelling transforms it into a powerful story about the tragedy of war. The old man becomes a symbol of the countless civilian victims of war, those without politics. The goat, who was only taking care of the old man, is going to die at the bridge, displaced, disoriented, alone. He is not a cat nor a dove, but a goat who was only taking care of animals. He's not worried about the cat, he's not worried about the dove, but he's worried about the goat who was only taking care of the animals. However, এখানে মধুর একটা কথা আছে, he is not worried about the cat, but he's worried about the other animals who cannot take care of themselves. However, the three symbolic animals, which have a long history of conveying symbolic meaning, illustrate the theme. ঠিক আছে, তো এখানে কিছু সিম্বলিক মিনিং আছে যে অ্যানিমেলগুলো কথা বলা হলো, সেগুলো র্যান্ডামলি কিন্তু সিলেক্ট করা হয়নি। এগুলোর পিছনে কিছু সিম্বল আছে, কিছু রহস্য আছে, যেগুলো আমরা এখন বুঝতে পারবো পড়লে বা ডিসকাস করলে। The cat, which has 9 lives, is the survivor here. Pigeons become doves in the second dimensioning. Birds can fly away from the war. Doves are associated with peace, which in this context is ironic. The dove's peace will fly away. The goats are the animals who can't escape, sacrificial animals. Scapegoats are the innocent victims.
In the course of the story, the old man is associated with his goats. The others can take care of themselves, but the others, the goats, it's better not to think about the others. The old man is a goat figure, unable to escape, an innocent victim of a civil war. ঠিক আছে বন্ধুরা, তো আর কি কি টেকনিকে এখানে হচ্ছে যে ক্রিটিক্যালি ডিসকাস হাউ দ্য থিম হ্যাজ বিন প্রেজেন্টেড, তো আর কি কি টেকনিকে এই থিমটাকে প্রেজেন্ট করা হয়েছিল। ইস্টার সানডে, আয়রনিক কন্ট্রাস্ট। দ্য ডে অফ দ্য সেলিব্রেশন অফ দ্য রিজারেকশন will be the day when another innocent victim is crucified. The 4 repetitions of the old man's words, I was taking care of animals, his last repetitions, I was only taking care of animals, I was only taking care of animals, becomes the eloquent, symbolic expression of all those voiceless, innocent men, women, and children who were the victims of wars. That they neither support nor understand, without politics, only living in their everyday world, taking care of animals which is destroyed by forces beyond their ability to comprehend. যে তারা জাস্ট তাদের কাজ করছিল, তাদের কাজের মাঝখানে তারা কোনো রাজনীতি করে না, কোনো কিছু করে না, কিন্তু একটা যুদ্ধ লাগলে তাদেরকে সব থেকে বেশি সাফার করতে হয়। দ্য টাইটেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ, দ্য টাইটেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ ডিনোটস টু দ্য ফাইনাল ব্রিজ বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে, যে ওই ব্রিজটা মানে অ্যাকচুয়ালি কী ছিল। ব্রিজটা মানে ছিল যে ব্রিজটা লাইফ আর ডেথের মাঝখানে একটা ব্রিজ, এটাই হচ্ছে সেই ব্রিজটা। তো বন্ধুরা, খুব ক্রিটিক্যাল একটা ডিসকাশন আমরা করে ফেললাম। তো এই ডিসকাশনটা আমরা হচ্ছে যে একটু বাংলায় করার চেষ্টা করি, সেখান থেকে হচ্ছে যে তোমরা বানিয়ে সে বেঙ্গলি আর ইংলিশ দুটো তোমরা বানিয়ে তোমাদের মতো করে এই ক্রিটিক্যাল ডিসকাশনটা করতে পারো। বেশ বড় একটা ডিসকাশন হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা এই ক্রিটিক্যাল ডিসকাশনটাই এখন বাংলায় করতে যাচ্ছি। আর্নেস্ট হেমিংওয়ে এর একটি ছোট গল্প দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এর মূল বিষয়বস্তু হলো যুদ্ধের ভয়াবহতা। যুদ্ধ কিভাবে যুদ্ধে আটকে পড়া নিরপরাধ মানুষের জীবনকে ব্যাহত করে, শুধু তা চিত্রায়িত করাই লেখকের উদ্দেশ্য নয়, সেই সাথে যাদের যুদ্ধ বিষয়ে কিছুই করার নেই তাদেরকে যুদ্ধ কিভাবে হতাশ করে তা তুলে ধরা। যদিও গল্পটি খুবই ছোট, তবে আর্নেস্ট হেমিংওয়ে দক্ষতার সাথে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। মূল বিষয়বস্তুটি তার বর্ণনা দক্ষতা ও প্রতীকতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ গল্প বর্ণনা দক্ষতাকে প্রকাশ করে। এতে রয়েছে একটি পরিবেশের ছোটোখাটো সাধারণ সকল বর্ণনা, আর গল্প বলার শৈল্পিক নৈপুণ্যে তা হয়ে উঠেছে যুদ্ধের ভয়াবহতার একটি শক্তিশালী গল্প। বৃদ্ধ লোকটি হয়ে উঠেছেন যুদ্ধের হাজারো বেসামরিক শিকার, যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তাদের একটা প্রতিনিধি। উৎপাটিত অচেনা নিঃসঙ্গ বৃদ্ধ লোকটি ব্রিজের কাছে মৃত্যুবরণ করতে যাচ্ছেন। তিনি কোনো বিড়াল বা পায়রা নন, বরং তিনি একটি ছাগল যে শুধু প্রাণীগুলোর যত্ন নিচ্ছিল। তো কেন তাকে ছাগল বলা হলো বন্ধুরা, এটা আমরা একটু ডিসকাস করি। যাই হোক, প্রতীকী অর্থবহনের দীর্ঘ ইতিহাস সম্বলিত 3টি প্রতীকী প্রাণী মূল বিষয়বস্তুকে তুলে ধরেছে। এখন আমরা সেই প্রতীকী প্রাণীগুলোর কথা বলবো। বিড়াল, যেটি 9টি জীবন আছে, সেটি এখানে উদ্ধর্তি, মানে হচ্ছে সে বেঁচে যাবে। দ্বিতীয়বার বলার সময় কবুতরকে পায়রা বা ঘুঘু বলা হয়েছে। পাখিরা যুদ্ধে থেকে উড়ে চলে যেতে পারে, পায়রা ঘুঘু শান্তির সাথে সম্পৃক্ত, যা এই প্রেক্ষাপটের সাথে যায় না। পায়রা ঘুঘু শান্তি, উড়ে চলে যাবে। ছাগল হলো সেসব প্রাণী যারা পালিয়ে যেতে পারে না, বলির প্রাণী। বলি পাঠা হলো নিরপরাধ শিকার। গল্পের ধারাবাহিকতায় বৃদ্ধ লোকটি তার ছাগলগুলোর সাথে সম্পর্কিত। অন্যগুলো নিজেদের খেয়াল রাখতে পারবে, কিন্তু অন্যগুলো সম্পর্কে চিন্তা না করাটি উত্তম। বৃদ্ধ লোকটি হলো ছাগলের মতো, পলায়নে অক্ষম, গৃহযুদ্ধে এক নিরপরাধ শিকার। অন্যান্য কৌশল, যে কৌশলগুলোর মাধ্যমে থিমটাকে তুলে ধরা হয়েছে, সেই কৌশলগুলো হলো ইস্টার সানডে একটি এই এক্সাম্পলটা এটার সাথে যাচ্ছে না। পুনরুত্থান উদযাপনের দিনটি হবে অন্য কোন নিরপরাধ শিকারের ক্রসে বিদ্ধ হওয়ার দিন। বৃদ্ধ লোকটির কথায় আমি প্রাণীগুলো যত্ন নিচ্ছিলাম 4 বার পুনরাবৃত্তি, তার শেষ পুনরাবৃত্তি, যেসব যুদ্ধগ্রস্ত অবলা পুরুষ, মহিলা ও শিশুদের জোরালো প্রকৃতি অভিব্যক্তি, যারা যুদ্ধ সমর্থন করে না বোঝে, কোন ধরনের রাজনৈতিক মতাদর্শে তাদের নেই, কেবল তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করছিল, প্রাণীদের যত্ন নিচ্ছিল, যেটা তাদের উপলব্ধি ক্ষমতার বাইরে শক্তি দ্বারা ধ্বংস হচ্ছে। শিরোনাম দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ জীবন ও মৃত্যুর মাঝের শেষ সেতুকে ইঙ্গিত করে। তো বন্ধুরা, আমরা এর সাথে কোয়েশ্চেন নাম্বার 6 পড়ে ফেললাম। এবার বন্ধুরা আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি, যেটা বলছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যাম। তো এই ওয়ার্ডগুলো মিনিং আমরা দেখবো, সেন্টেন্সগুলো দেখবো।
স্পেকটেকলস মানে হলো আ পেয়ার অফ গ্লাসেস, যাকে আমরা বলি চশমা। স্পোকস মানে হলো এনি অফ দ্য রডস দ্যাট জয়েন দ্য এজ অফ আ হুইল উইথ সেন্টার। তো হচ্ছে যে একটা চাকায় আমরা যে দেখতে পাই যে সেন্টারটা আছে, সেন্টারটা কেন্দ্র, তার সাথে যে দণ্ড বা রড থাকে চাকার যে সার্কামফারেন্স তার সাথে যুক্ত করার জন্য, সেগুলোকে স্পোক বলে আসলে। আচ্ছা, তারপর আমরা ফার্স্ট মিনিংগুলো দেখি, তারপর আমরা সেন্টেন্সগুলো দেখবো। প্লট মানে হলো টু ওয়াক টেকিং স্লো স্টেপস। এক্সপ্লোর মানে হলো টু সার্চ অ্যান্ড ডিসকভার। ব্রিজহেড মানে হলো a good position that an enemy has taken in enemy land from which it can attack the enemy more effectively। এমন একটা জায়গা যেখান থেকে শত্রু মাটিতে সৈন্যের নেয়া এমন একটা অবস্থান যেখান থেকে শত্রুকে খুব ভালোভাবে আক্রমণ করা যাবে। হার্ডসম্যান মানে a man who takes care of a large group of animals। আর্টিলারি মানে হলো a military detachment or branch of the armed forces that uses large caliber guns। ব্ল্যান্টলি মানে হলো without expression or understanding। আনকোয়াইট মানে হলো ট্রাবলড অ্যান্ড ওয়ারিড, চিন্তিত। সোয়ে মানে হলো টু মুভ স্লোলি ফ্রম সাইড টু সাইড, হেলুদুলে চলা। ওভারকাস্ট মানে হলো উইথ ক্লাউডস ইন দ্য স্কাই অ্যান্ড দেয়ারফর নট ব্রাইট অ্যান্ড সানি, আকাশে মেঘাচ্ছন্ন একটা সিচুয়েশন। সো আমরা একটু কিছু সেন্টেন্স দেখে ফেলি। স্পেকটেকলস দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, দ্য স্পেকটেকলস আর ইউজড ফর ইম্প্রুভিং ওয়ানস আই সাইট। স্পোকস আমরা বলতে পারি দ্য টু অফ দ্য স্পোকস অফ মাই সাইকেল হ্যাভ বিন ব্রোকেন। প্লট উই প্লটেড থ্রু দ্য মাড, আমরা কাদের মধ্য দিয়ে হাঁটছিলাম। এক্সপ্লোর দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারি উই ওয়েন্ট টু এক্সপ্লোর দ্য জাঙ্গল। ব্রিজহেড দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি দ্য এনিমি টুক দ্য পজিশন অফ দ্য ব্রিজহেড টু মেক আ বেটার অ্যাটাক। আর্টিলারি দ্য আর্টিলারি ওয়াজ ডিসপ্লেড অ্যাট দ্য মিলিটারি মিউজিয়াম। তারপর আমরা যাচ্ছি ব্ল্যান্টলি দিয়ে আমরা বলতে পারি হি ওয়াজ স্টেরিং অ্যাট মি ব্ল্যান্টলি। তো বন্ধুরা এখানে কিন্তু ব্ল্যাঙ্কলি হবে না, এটা হবে ব্ল্যাঙ্কলি, হি ওয়াজ স্টেরিং অ্যাট মি ব্ল্যাঙ্কলি। আনকোয়াইট মানে হলো দিয়ে আমরা একটা সেন্টেন্স যদি বলি পিপল রিমেইন আনকোয়াইট ডিউরিং আ ওয়ার, যুদ্ধের সময় মানুষ খুব অস্থির হয়ে যায়। সোয়ে দ্য প্যাডি প্ল্যান্টস ওয়ার সোয়িং ইন দ্য উইন্ড, যে আমরা বলি না যে বাতাসে গাছগুলো হেলছে দুলছে, তো ওটা দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে দ্য প্যাডি প্ল্যান্টস ওয়ার সোয়িং ইন দ্য উইন্ড, ধানের চারাগুলো বাতাসে দুলছিল। ওভারকাস্ট দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। এর সাথে বন্ধুরা আমাদের কোয়েশ্চন নাম্বার 7 শেষ, আমাদের লেসন শেষ। লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি নেক্সট লেসনে তোমাদেরকে আমরা সাথেই পাবো। তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।